নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকে সবথেকে বড় 10টি প্রধান খবর, দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু, বিজেপির অর্থ প্রত্যাহার নেতাজি নগরের ফল বিক্রেতার পরিবারের। দক্ষিণ কলকাতার পুজো উদ্বোধন বাতিল অমিত শাহর, কারণ নিয়ে খোঁচা কুণালের। গাফিলতিতে মৃত্যু জুবিন গর্গের, নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক সংস্থার বিরুদ্ধে চরম পদক্ষেপ অসম সরকারের। নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি কারামন্ত্রীর, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর, কি শর্ত দিল আদালত। কলকাতায় বন্যা, তাহলে সঞ্জীব গোয়েঙ্কাকে গ্রেপ্তার করা হলো না কেন? মমতার মন্তব্যে চরম আক্রমণ বিজেপি নেতা অর্জুন সিং। একে অপরকে বেধড়ক মার, পুজোর আগে টিএমসি ভার্সেস টিএমসি। 100 কোটির মামলায় হাইকোর্টে কড়া নির্দেশ, মিঠুনকে নিয়ে মুখ বন্ধ রাখতে হবে কুণালকে। পেহেলগাঁওয়ে জঙ্গি জঙ্গলের পথ চিনিয়েছিল, কাশ্মীরের এনআইএর জালে এক। মায়ের কোল খালি, দেবীপক্ষে শুরুতেই নবদ্বীপে বিজেপি কর্মীর নৃশংস হত্যা, পরিবারের পাশে শুভেন্দু অধিকারী। 2 লাখ টাকা নিতে বলবো না, আমি 2.5 লাখ টাকা দেব, মমতার ঘোষণার পাল্টা ঘোষণা শুভেন্দুর। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর প্রতিদিনের নির্ভরযোগ্য বাছাই করা খবর পেতে আমাদের আপডেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রধান খবরগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। রেকর্ড বৃষ্টিতে কলকাতায় জল জমা নিয়ে রাজনীতি, বিজেপির আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করল নেতাজি নগরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত ফল বিক্রেতার পরিবার। বুধবার সকালে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু প্রাণতোষ কুণ্ডুর বাড়িতে হাজির হন 4 বিজেপি বিধায়ক। পরিবারকে আর্থিক সাহায্য দিতে চান তারা, কিন্তু পরিবারের লোকজন তা প্রত্যাখ্যান করেন। রাজনৈতিক মহলের মতে, পুজোর আগে কলকাতার বৃষ্টিতে জল জমা নিয়ে রাজনীতি করতে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। এদিন দলের তরফে আর্থিক সাহায্য নিয়ে যাওয়াই তার অঙ্গ, কিন্তু তাতে সাড়া মিলল না। এদিকে জলমগ্ন এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বুধবার দলের কর্মীদের আবেদন করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের তরফে যখন নেতারা মঙ্গলবার সকাল থেকেই মানুষের পাশে থেকে সমস্ত রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তখন বুধবার বিজেপির রাজ্য সভাপতিকে দলের কর্মীদের কাছে কেন আবেদন করতে হচ্ছে নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য? প্রশ্ন উঠছে গেরুয়া শিবিরের অন্তরে। বেনজির বৃষ্টিতে ফলের দোকান খুলতে গিয়ে প্রাণ হারান দক্ষিণ কলকাতার নেতাজি নগরের বাসিন্দা ফল ব্যবসায়ী প্রাণতোষ কুণ্ডু। শহর জুড়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। পরিবারকে আর্থিক সাহায্য হিসাবে রাজ্যের তরফে তুলে দেওয়া হবে 2 লক্ষ টাকা। পাশাপাশি সিএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে ছিল 3, একটি বাদ, রইল বাকি 2। এবছর দুর্গাপুজো উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তালিকা থেকে বাদ গেল একটি। চতুর্থীতে দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজো উদ্বোধন করার কথা ছিল তার, কিন্তু তা বুধবারই বাতিল করা হয়েছে। সেই খবর নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে খোঁচা দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সঙ্গে কোনো না কোনোভাবেই নিজেদের জড়াতে চায় কেন্দ্রের শাসক দল। এমনকি দিল্লি থেকে ছুটে এসে দুর্গাপুজোর উদ্বোধন করতেও কসুর করেন না নেতারা। আগে বাংলা দুর্গাপুজো ভার্চুয়ালি সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নানান সময় দিল্লি থেকে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক পুজোর দ্বারোদ্ঘাটন করে গিয়েছেন। অন্যদিকে 27 নম্বর ওয়ার্ডে সেবক সঙ্গে চতুর্থী দুপুরে যাওয়ার কথা ছিল তার। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে তা বাতিল। যদিও আমন্ত্রণ পর্ব শেষ, সূত্রের খবর কোনো ভিড় হবে না বলে আইবি রিপোর্ট দিয়েছে। ফলে রইল বাকি 2। নেবুতলা পার্ক এবং সল্টলেক হলো ভাড়া করা পুজো। আবার প্রমাণ হলো আদি বিজেপি নেতাদের কোনো পুজো নেই। জুবিন গর্গের মৃত্যুতে কাঠগড়ায় সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তারা। অভিযোগ, উদ্যোক্তাদের গাফিলতির জেরেই প্রাণ গিয়েছে গায়কের। তার ভিত্তিতে শনিবার মরিগাঁও থানায় দায়ের হয়েছিল এফআইআর। এবার নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক সংস্থার বিরুদ্ধে চরম পদক্ষেপ করল অসম সরকার। প্রসঙ্গত, অসমে ব্ল্যাক লিস্টেড হওয়া শ্যামকানু মহন্ত ট্রেন্ড এমএমএস প্রাইভেট লিমিটেডের প্রধান কর্মকর্তা। তার সংস্থা সিঙ্গাপুর নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের পাশাপাশি থাইল্যান্ড, ভিয়েতনাম এবং নয়াদিল্লিতেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। জুবিনের মৃত্যুতে সেই সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। জানা গিয়েছে, চতুর্থ নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মহন্তর বিরুদ্ধে গুয়াহাটির মরিগাঁও থানায় এফআইআর দায়ের করেছে রাতুল বোরা নামে একজন আইনজীবী। তার দাবি, গায়কের মৃত্যুর ঘটনায় মহন্তের যোগ রয়েছে। রাতুল বোরার অভিযোগ, অনুষ্ঠানে যথাযথ পরিকাঠামো না থাকা সত্ত্বেও শ্যামকানু মহন্ত ইচ্ছে করে জুবিনকে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিলেন। অন্যদিকে
জানা যায় স্কুবা ডাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্টে মৃত্যু হয় জুবিনের। সেখান থেকে তাকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ তরফে হাসপাতালে ভর্তি করা হলে শেষ রক্ষা হয়নি। ইহলোকের মায়া কাটিয়ে পরলোকের উদ্দেশ্যে রওনা হন বছর 52 গায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে বড় স্বস্তি পেলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডির দাবি খারিজ করে কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিন বহাল রাখল আদালত। যদিও একাধিক শর্ত আরোপ করে জামিন মঞ্জুর করেছে আদালত বলে সূত্রের খবর। বিশেষ শর্তে চন্দ্রনাথের জামিন মঞ্জুর করেছে আদালত। যে শর্তে চন্দ্রনাথের জামিন মঞ্জুর করেছে সেটা হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই তাকে তলব করবে মন্ত্রী তখনই হাজিরা দিতেই হবে। উল্লেখ্য, শনিবার আদালতে ইডি মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে 7 দিনের জন্য তাদের হেফাজতে রাখার আদালতের আবেদন জানিয়েছেন। তাদের অভিযোগ, আয় বহির্ভূত বিপুল সম্পত্তি, তদন্তে অসহযোগিতা, এই দুটি কারণে প্রভাবশালী তত্ত্বে তাকে কাস্টাডিটায় প্রয়োজন। কিন্তু বিচারক সেই আর্জি খারিজ করে দেন। প্রসঙ্গত, বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের জবানবন্দিতেই প্রথম উঠে আসে মন্ত্রী চন্দ্রনাথের নাম। তারপরেই চন্দ্রনাথ সিনহার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে ইডি। সেখানে মেলে সন্দেহজনক লেনদেনের খোঁজ। অন্যদিকে সংস্থার দাবি 159 জন চাকরি প্রার্থীকে গড়ে 8 লক্ষ টাকা দিয়েছিলেন মন্ত্রী। শনিবার আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, আইনের প্রতি আমার বরাবর আস্থা ছিল, আগামী দিনেও থাকবে। আদালতের নির্দেশ মেনেই চলব। তবে জামিন মঞ্জুর হলেও এখনই পুরোপুরি জেল মুক্ত নন চন্দ্রনাথ। আগামী দিনে ইডি বড় কোনো প্রমাণ দিতে পারলে মন্ত্রীকে আবারও জেলবন্দি করা হতে পারে। রেকর্ড ভাঙা বৃষ্টিতে কলকাতায় জল জমার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসিকে দায়ী করেছেন। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই গর্জে উঠলেন বিজেপির নেতা অর্জুন সিং। তিনি সরাসরি সিইএসসির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার নাম তুলে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। সাম্প্রতিক অতিবৃষ্টিতে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনা এবং শহরের বিভিন্ন অংশে জল জমার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এই বিপর্যয়ের জন্য সিইএসসির ব্যবস্থাকে দায়ী করেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে আক্রমণাত্মক হয়ে ওঠেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, যদি মুখ্যমন্ত্রী মনে করেন যে এই অবস্থার জন্য সিইএসসি দায়ী, তবে এতদিন কেন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি? অর্জুন সিংয়ের এই মন্তব্যের ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে এবং এর ফলে জল জমার কারণ নিয়ে শুরু হওয়া রাজনীতির নতুন মাত্রা যোগ হলো। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে সিইএসসিকে দায়ী করা এবং তার জবাবে বিরোধী নেতার পক্ষ থেকে সিইএসসির শীর্ষকর্তার নাম ধরে গ্রেপ্তারের প্রশ্ন তোলা এই মুহূর্তে কলকাতার বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং অর্জুন সিংয়ের এই পাল্টা আক্রমণ নিয়ে তৃণমূল বা সিইএসসি কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। 5 মাস আগে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে 25 জন পর্যটককে হত্যা করেছিল পাক মদতপুষ্ট লস্করের সহযোগী টিআরএফ জঙ্গিরা। বুধবার এই হত্যাকাণ্ডে জড়িত 3 জঙ্গিকে সাহায্যকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনআইএ গোয়েন্দারা। পেহেলগাঁওয়ের বাসিন্দা কুলগামের বাসিন্দা বছর 26-এর যুবকের নাম মোহাম্মদ ইউসুফ কাটারিয়া। 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ওই ব্যক্তিকে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে নতুন করে হত্যাকাণ্ডের সুলুক সন্ধান করতে চাইছে তদন্তকারীরা। গত আগস্ট মাসে ভূস্বর্গে অপারেশন মহাদেব চালায় কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। সেই সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল। ওই অস্ত্রের সূত্র ধরে মোহাম্মদ ইউসুফ কাটারিয়াকে চিহ্নিত করে গোয়েন্দারা। জানা গিয়েছে, কাটারিয়া চুক্তিভিত্তিক চাকরিতে কাজ করত, পাশাপাশি স্থানীয় শিশুদের পড়াতেন তিনি। পেহেলগাঁও হত্যাকাণ্ডের কয়েক মাস আগে সন্ত্রাসবাদীদের সংস্পর্শে আসে এই যুবক। এরপর তাদের আন্দোলনে সাহায্য করে শুরু করে। তদন্তে উঠে আসে পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার কয়েক মাস আগে সেই লস্কর জঙ্গিদের কুলগাঁওয়ের জঙ্গলের পথ চিনিয়ে দিয়েছিল। এরপরেই 22 এপ্রিল বৈষ্ণব উপত্যকায় রক্তাক্ত হত্যাকাণ্ড ঘটে। মৃত্যু ঘটেছিল 25 জন 26 জনের। পর্যটকের ধর্ম জেনে হত্যা করা হয়েছিল এবং মা, স্ত্রী, সন্তানদের সামনেই খুন করা হয়েছিল তাদের। উল্লেখ্য, জঙ্গিরা থাকার জায়গার ব্যবস্থা করে 2 ব্যক্তিকে আগেই গ্রেপ্তার করেছে এনআইএ। এবার তাদের সাহায্যকারী ব্যক্তিকেও হেফাজতে নিল তদন্তকারী সংস্থা। এরপর 2 দেশের মধ্যে শুরু হয় সংঘর্ষ। 4 দিন পর সংঘর্ষ বিরতি হলেও এখন উভয় দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। নবদ্বীপের মায়াপুরে নৃশংসভাবে খুন হওয়া বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের পরিবারের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তিনি নবদ্বীপের 6 নম্বর ওয়ার্ডের সঞ্জয়ের বাড়িতে যান এবং শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। গত 18 সেপ্টেম্বর তারক দাস, গদাধর রায় সহ বেশ কিছু দুষ্কৃতী সঞ্জয়কে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ। অন্যদিকে সংবাদ মাধ্যমের সামনে শুভেন্দু অধিকারী এই ঘটনা নিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, দেবীপক্ষে মায়েরা কাঁদছে। একদিকে অভয়ার মা, তামান্নার মা এবং আরেকদিকে সঞ্জয়ের মা সন্তানহারা হলেন। তিনি আরও বলেন, মমতার রাজত্বে এই বাংলার আসল চেহারা। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে শুভেন্দু পুলিশের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেন। সঞ্জয়ের পরিবারের সঙ্গে দেখা করার পর শুভেন্দু অধিকারী নিহত বিজেপি কর্মীর হত্যার প্রতিবাদ একটি মিছিলে অংশ নেন। অন্যদিকে গদাধর রায় স্থানীয় তৃণমূল বুথ সভাপতি এবং তারক দাস নবদ্বীপের বিধায়ক, পুণ্ডরীকাক্ষ সাহার প্রাক্তন গাড়ি চালক বলে জানা গিয়েছে। এই ঘটনায় সঞ্জয়ের বাবা মাও আহত হয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ করেছেন।
কলকাতায় জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইতিমধ্যেই বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় বেসরকারি বিদ্যুৎ সংস্থার ঘাড়ে মুখ্যমন্ত্রীর দায় চাপালেও রাজ্যের প্রশাসন এবং কলকাতা পৌরসভা দায় এড়াতে পারে না বলে দাবি করেছেন বিরোধীরা। সেই সমস্ত দায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অপদার্থ প্রশাসনের বলে সোচ্চার হচ্ছেন বিজেপি নেতারা। আর সেই জায়গায় দাঁড়িয়ে যারা বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। তবে এই ক্ষতিপূরণের যে কোনো অর্থ হয় না তা পাল্টা মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি নিজে 2.5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন মুর্শিদাবাদে বেশ কিছু পুজোর শুভ সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই মুখ্যমন্ত্রী বিদ্যুৎপৃষ্ট হয়ে কলকাতায় যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। তা নিয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, কলকাতা কর্পোরেশন এবং পুলিশের জন্য এরা মারা গেল। আইএমডি আগেই জানিয়েছিল এই মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকা নিতে না বলবো আমি 2.5 লক্ষ টাকা করে দেবো। অর্থাৎ রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে যে ঘটনা কলকাতায় ঘটেছে, যেভাবে পুজোর আগে বিদ্যুৎপৃষ্ট হয়ে একের পর এক মানুষের মৃত্যু হয়েছে, তাতে সামান্য ক্ষতিপূরণ যে মোটেই রাজ্য সরকারের থেকে শোভনীয় নয় তা স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী। তাই মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে মুখ রক্ষা করার চেষ্টা করলেও তিনি নিজে যারা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছেন তাদেরকে 2.5 লক্ষ টাকা করে দেবেন বলে পাল্টা ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধানকে রীতিমতো চাপের মুখে ফেলে দিলেন। দিন শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।